প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাদের সাথে কথা বলবো তারা হচ্ছেন মূলত সম্মান স্নাতক শ্রেণীর তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পথের পাঁচালী। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাথে আমরা যখন ক্লাস চলছিল গৃহদাহ উপন্যাসটা নিয়ে অনেক আলোচনা করেছে। আমরা সেই বইটি পাঠ্য বইটি পৃষ্ঠা পৃষ্ঠা ধরে পড়েছি, চরিত্রগুলো দেখেছি, কিন্তু পথের পাঁচালী নিয়ে কোনো আলোচনা হয়নি। এর জন্য আমি আপনাদের সাথে আজকে পথের পাঁচালী নিয়ে কথা বলবো। আজকের মূলত পথের পাঁচালী ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি প্রেম, এই প্রশ্নটা বা এই বিষয়টাই আজকের আলোচনার মুখ্য বিষয়। শুরু করার আগে আমি একটু বলি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি 1923 সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ 20 শতকের এই দ্বিতীয় দশকটা বাংলা সাহিত্যের জন্য, বিশেষ করে বাংলা কাব্য সাহিত্যের জন্য একটি উল্লেখযোগ্য সময়। এই সময় ইতিমধ্যে প্রচলিত যে সাহিত্য শৈলীটা ছিল, সেই সাহিত্য শৈলীর বিপরীতে এক ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়ে উঠছিল। অর্থাৎ এই সময়টা বাংলা সাহিত্যের প্রচলিত ধারার বিপক্ষে একটি বিদ্রোহী প্রকল্প বা বিদ্রোহী মতবাদ তৈরি হচ্ছিল। যারা এই মতবাদ তৈরি করছিলেন তাদেরকে আমরা কাব্য সাহিত্যের পঞ্চপাণ্ডব বলে চিহ্নিত করে থাকি। মূলত এই বিদ্রোহটা ছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ যে এককভাবে বাংলা সাহিত্যে একটি ভাব তৈরি করে যাচ্ছিলেন, সেই ভাবের বিপরীতে দাঁড়িয়ে এই কবিরা তাদের মতবাদ প্রচার করতে শুরু করেছেন। রবীন্দ্রনাথের ভাবে মূলত বিশেষ করে প্রেমের ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনেক বেশি রবীন্দ্রনাথ ভাবকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ বাস্তবতা বর্জিত বিষয়গুলোকে রবীন্দ্রনাথ অনেক বেশি সাহিত্যে আনতে শুরু করেছেন। একেবারে দরিদ্র পীড়িত নিম্ন শ্রেণীর মেহনতি মজুর শ্রেণীর মানুষদের কথা রবীন্দ্রনাথ তার কাব্য, তার সাহিত্যে, উপন্যাসে কোথাও তেমনভাবে বলেননি। এই জায়গাগুলোকে ভেঙে দিয়ে একটা জমিদার শ্রেণীর বা একটা রাজ পরিবারের জীবন বৃত্তান্ত নিয়ে রবীন্দ্রনাথ এত বেশি ব্যস্ত ছিলেন যে তিনি সাধারণ মানুষের জীবনযাপনের দিকে তাকানোর বা মনোযোগ দেবার দায়িত্ববোধ অনুভব করেননি। এই জায়গাটাই মূলত পঞ্চপাণ্ডব বা 30-এর দশকে এসে এই জায়গাটাই মূলত একটি প্রচণ্ড ধাক্কা আসে, যেটি আধুনিক উচ্চশিক্ষিত কবি এবং লেখকরা যেটা করেছিলেন। এই অবস্থার মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিদ্রোহীদের দলে ঠিক তিনি যান না, কিন্তু তিনিও একেবারেই যে রবীন্দ্র অনুগামী হয়েছিলেন বিষয়টাও তেমনও নয়। তিনি বরং তিনি একটি আলাদা বিকল্প পাঠ তৈরি করেন তার নিজের জন্য, এবং সেই পাঠে দাঁড়িয়ে তিনি উপন্যাস তৈরি করেন। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে পাঠটি তৈরি করেন সেটি মূলত অনেকাংশেই বলা চলে তার পাঠ, তার উপন্যাস, তার চরিত্র, তার প্রেক্ষাপট, তার প্লট, বিন্যাস, যা কিছুই আমরা বলি
বলি না কেন, সব কিছুর মধ্যে প্রকৃতি যেন একটা মনোমুগ্ধকর জায়গা জুড়ে নিয়েছে, এত বেশি জায়গা জুড়ে নিয়েছে যে বিভূতিভূষণকে আমরা কখনোই প্রকৃতি বাদ দিয়ে আলোচনা করতে পারবো না, আবার প্রকৃতি বাদ দিয়ে বিভূতিভূষণকেও আলোচনা করা সম্ভব নয়। আসুন ছাত্রছাত্রী, আজকে যে পাঠ আমাদের, সেই পাঠের দিকে সেই পাঠটা আমি শুরু করছি। প্রশ্নটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে প্রকৃতি মুগ্ধতা আলোচনা করো, অথবা বলা চলে পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণ যে প্রকৃতি নির্ভর হয়েছেন সেটি আলোচনা করো, অথবা বলা চলে গ্রাম বাংলার যে দৃশ্য অঙ্কনে বিভূতিভূষণ একেবারেই সম্পূর্ণভাবে কৃত কার্য হয়েছেন সেটি আলোচনা করো। তাহলে আসুন আমরা আজকের শ্রেণী পাঠের দিকে তাকাই। 20 শতকের দ্বিতীয় দশকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী নিয়ে তার সাহিত্যিক কর্মের সূচনা। বিশ্ব রাজনীতি ও দেশীয় রাজনৈতিক অঞ্চলে এই সময় ছিল উল্লেখ্য। তাছাড়া অর্থনৈতিক মন্দা, মধ্যবিত্তের বিকাশ, দেশ বিভাগের প্রস্তুতি, বিশ্বব্যাপী যুদ্ধ, সাম্প্রদায়িকতা ইত্যাদি বড় বড় ঘটনা এড়িয়ে লেখক মুখ রাখলেন শান্ত নির্জন প্রকৃতি পাঠে। পুরো উপন্যাস জুড়ে প্রকৃতি আবিষ্কারের এক নেশায় লেখকের ক্লান্তিহীন যাত্রা, যা একই সঙ্গে পাঠককেও প্রকৃতি প্রেমিক করে তোলে। একটু বলি আমি, এখানে বলা হচ্ছে যে 20 শতকের দ্বিতীয় দশকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব রাজনীতি এবং দেশের যে রাজনৈতিক অঞ্চল, এই দুটো অঞ্চলই ছিল চরমভাবে একটি টালমাটাল অবস্থা। তাছাড়া ছিল অর্থনৈতিক মন্দা, মধ্যবিত্তের একটা বিকাশ ঘটছে, দেশ বিভাগের জন্য একটা প্রস্তুতি চলছে, বিশ্বব্যাপী দাঙ্গা ও সাম্প্রদায়িকতা, যুদ্ধ ইত্যাদি ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে লেখক হিসাবে বিভূতিভূষণকে আকৃষ্ট না করে বিভূতিভূষণ বরঞ্চ ইত্যাদি বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে তার উপন্যাসের যে যাত্রা শুরু করেছেন সেটি ছিল একটি প্রকৃতি আবিষ্কার, এবং সেই প্রকৃতি আবিষ্কারের নেশাতেই তিনি মূলত পথের পাঁচালী উপন্যাসটি শুরু করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব রবীন্দ্রগ্রাসী বাংলা সাহিত্যে। 30-এর দশক কাব্যগ্রন্থের রেনেসাঁসের ছায়া। 1923-এ পথের পাঁচালী প্রকাশিত। এই সময় রবীন্দ্রনাথের শেষের কবিতা যোগাযোগ, শরৎচন্দ্রের শ্রীকান্ত, বুদ্ধদেব বসুর যেদিন ফুটল কোমল, মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য, প্রেমেন্দ্র মিত্রের পাক ও মিছিল ইত্যাদি গ্রন্থ সম্ভারে বহু স্তর বিশিষ্ট হয়ে বাংলা সাহিত্য বিকাশের পথে। ভাগলপুরে অবস্থানকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করেন। 3 খণ্ডে বিভক্ত উপন্যাসটি বল্লালী বলাই 1 থেকে 6 পরিচ্ছেদ, আমাটির ভেপু 7 থেকে 28 পরিচ্ছেদ, অলকুর সংবাদ 29 থেকে 34 পরিচ্ছেদ। ইন্দিরা ঠাকুরের মৃত্যু, অপুর জন্মের মধ্য দিয়ে প্রথম খণ্ড শেষ। দ্বিতীয় খণ্ডে আমাটির ভেপুতে অপুর মানসিক জগতের বর্ণনা। প্রকৃতি যেন তার বিভা, দুর্গার মতো, তাই সে ভালো খাবারের পিছনে দৌড়ায় না, অপরের বাড়ি গহনার বাক্স চুরি করে না, মিথ্যা কথাও বলে না। বাবার হাত ধরে যখন প্রথম বাড়ির বাইরে যায়, ভাট গাছ, বৈচি গাছের ঝোপে খরগোশ দেখে বিস্ময়ে বিমূঢ় হয়। এভাবে 16 পরিচ্ছেদে দেখা যায় 65 থেকে 68 পৃষ্ঠা অপুর দুপুর দৃশ্য উপভোগ। 20 পরিচ্ছেদে অপু ও দুর্গার চড়ুই ভাতুতে, বনে জঙ্গলে, গাছ গাছালির ভেতর, তেলকুচা লতা, বেল গাছ, শেওড়া গাছ, ঘেটু ফুল, বাতাবি লেবুর সাথে
29 পরিচ্ছেদে অপুর গ্রাম ত্যাগে প্রকৃতির একটানা বর্ণনা, যেটা আমরা দেখি 128 পৃষ্ঠা থেকে 130 পৃষ্ঠা। যেন অপুর ভিতর জন্ম নেয় আত্রি ডাইনি, নদীর ঘাট, চালতে তলার পথ। আমি যে বর্ণনাগুলো বললাম, এই বর্ণনাগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে অপু আসলে ভাট গাছ, বৈচি গাছের ঝোপ, খরগোশ, তারপরে বন জঙ্গল, গাছগাছালি, তেলকুচা লতা, বেল গাছ, শেওড়া গাছ, ঘেটু ফুল, বাতাবি লেবু, এইসবের সাথেই অপু বড় হয়েছে। এসবের সাথে অপুর অনেক বেশি একটা গাঢ় সম্পর্ক। আমরা যেখানে অপুর বোন দুর্গাকে দেখি, সে ভালো খাবার কোথাও দেখলে সেখানে সে দৌড়ে যায়, অপরের বাড়িতে গহনার বাক্স দেখে সে চুরি করে, আবার সে মাথার চুলগুলো এলোমেলো রেখে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বেড়ায়। একটু দারিদ্র এবং দারিদ্র পরিবারের সন্তানের যে চিহ্নগুলো সাধারণত দেখা যায় দুর্গার চরিত্রে, আমরা সব কিছুই লক্ষ্য করি। দুর্গা অনেক বেশি একটি জীবন্ত চরিত্র, কিন্তু একই পরিবারে জন্মগ্রহণ করে এই দারিদ্র অপুকে ঠিক তেমনভাবে নিচু করে না। এই দারিদ্র অপুকে কোথাও আঘাত করে না। এই দারিদ্রের মধ্যে থেকেও অপু অনেক বেশি নিজের ভেতরে একটা ঐশ্বর্য খুঁজে পায়। এই ঐশ্বর্য খুঁজে পাওয়াটা মূলত তার পক্ষে এই জন্যই সম্ভব হয়েছে কারণ সে তেলকুচা লতা, বেলগাছ, শেওড়া গাছ, ঘেটু ফুল, বাতাবি লেবু, খরগোশ, রেলগাড়ি, তারপর নদীর ঘাট, চালতে তলার পথ, এগুলোর সাথে একটা সম্পর্ক করে নেয়। এই সম্পর্কটাই অপুকে একটা ঐশ্বর্যিক চরিত্র দান করে। অর্ঘ্য সংবাদে অপু ও সর্বজয়া এক কষ্টসাধ্য অভিজ্ঞতার মুখোমুখি হয়। শহরে কাজের বুয়ার কাজ, ছোটোখাটো অপমান, পরিশেষে আবার অপুর যাত্রা। এভাবে উপন্যাস শেষ হয়ে অপুর যাত্রাকে লেখকের ভাষায় বলা যায় সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্মযুগল ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে এগিয়ে চলে। এই যে বলছে লেখক, সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্মযুগল ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে এগিয়ে চলে। এই এগিয়ে চলা কিন্তু অনেক চমৎকার একটি বিষয়, যেটা জীবন যতই কষ্টকর হোক না কেন, যেটা জীবনকে কখনোই ব্যর্থতার দিকে টেনে নেয় না, বরঞ্চ জীবনকে একটা ইতিবাচক দিকে টেনে নিয়ে যায়। যে জীবন যত কষ্টেরই হোক না কেন, তারপরেও জীবন চলতে থাকে, জীবন কখনো থেমে থাকে না। এই যে চলার যে একটা সংগ্রাম, এই সংগ্রাম এবং এই লড়াইয়ের যে শক্তি, সেটা অপু আসলে পেয়েছে প্রকৃতির সাথে তার যে একটি সখ্যতা গড়ে ওঠে সেই জায়গা থেকে। কিশোর অপু 6 বছরে মার মুখে গল্প শুনতে শুনতে ভাব ও প্রকৃতি মিশায় নিত। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশের ক্রমে মিলাইয়া যাইতেছে। 27 নম্বর পৃষ্ঠা। রেলগাড়ি দেখতে যাওয়া নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূরে পিছাইয়া পড়িল। রোয়া মাঠ, জলছত্রতলা, ঠাকুরজি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। এই যে একটা বর্ণনা, নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে দূরে দূরে পিছাইয়া রইল, রোয়া মাঠ, জলছত্রতলা, ঠাকুরজি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। এই যে লেখকের একটা বর্ণনা, এই লেখকের বর্ণনার মধ্যেও আমরা প্রকৃতিকে ওতপ্রোতভাবে সম্পর্কিত হতে দেখি চরিত্রের সাথে, ঘটনার সাথে এবং দেশের সাথে। একটু ব্যতিক্রম ধারার উপন্যাস। পথের পাঁচালীতে চরিত্রের দ্বন্দ্ব নাই, বিকাশ নাই, বা প্লট বা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দ্বন্দ্ব মুখ্য নয়। এক নৈসর্গিক চৈতন্য পুরো উপন্যাস জুড়ে মথিত করে কখনো পাঠককেও ক্লান্ত করে তুলতে চায়, কিন্তু নিসর্গ নিজে চরিত্র হয়ে ওঠে।
পাঠককে ভাবায়, দ্রুতগামী ও নাগরিকে রূপান্তরিত করার যে বাসনা মানুষের মধ্যে দানা বাঁধে, আঘাত আনে সেই কল্পিত বৃত্তে। একটু বলছি যে এই উপন্যাসটার মধ্যে আমরা সাধারণত যে কোনো একটা উপন্যাসের চরিত্রের দ্বন্দ্ব দেখি, প্লটের দ্বন্দ্ব দেখি, অথবা একটি সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব দেখি। এই উপন্যাসটা ব্যতিক্রম, এই জন্যই যে এখানে চরিত্রের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব না থাকলে বিকাশেরও সম্ভাবনা থাকে না। প্লট বা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক দ্বন্দ্বটাও এখানে আসেনি, কিন্তু এখানে যেটা মূলত কাজ করেছে সেটা হচ্ছে একটা নৈসর্গিক চেতনা পুরো উপন্যাস জুড়ে পাঠককে মথিত করে তুলে, এবং এই নৈসর্গিকতা কখনো পাঠককে ক্লান্ত করে তুলতে চায়, কিন্তু নিসর্গ নিজেই যখন চরিত্র হয়ে ওঠে, নিজেই যখন কথা বলে, নিজেই যখন দৃশ্যের পর দৃশ্য তৈরি করে, তখন পাঠক একটু চিন্তাগ্রস্ত হয়। পাঠক তখন ভাবতে চায় এই যে দ্রুতগামী আর নাগরিক জীবন, এই নাগরিক জীবনে যে রূপান্তরিত করার যে বাসনা মানুষের মধ্যে যে দানা বাঁধে, আঘাত আনে, একটা ওই কল্পনাটার মধ্যে একটা আঘাত আনে যে মানুষ যে ক্রমশ নাগরিক হয়ে উঠছে, নাগরিক হয়ে ওঠার পেছনে মানুষের আরও অনেক কিছু, মানুষের যে প্রবৃত্তিগুলো আছে, মৌলিক চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো থেকে মানুষ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে ওঠে। বিশেষ করে নাগরিক জীবনযাপন মানেই আমরা অনেক সময় জানি সেটা হচ্ছে একেবারে ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠা। ব্যক্তি নিজেকে ভালোবাসবে, নিজের শুধু খবর রাখবে, ব্যক্তি আর কারো খোঁজ খবর নিতে চায় না। এই জায়গাগুলো খুবই অমানবিক। এই অমানবিক জায়গাগুলো বিভূতিভূষণ আমাদেরকে ঠিক ওভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেননি, কিন্তু যখন আমাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিতে থাকেন, তখন আমাদের ভেতরে এক ধরনের প্রশ্ন, এক ধরনের সংশয় জাগে যে আসলে কতটুকু নাগরিক আমাদের হওয়া প্রয়োজন আছে। বিভূতিভূষণের মতো ভাবাতে চায় জগতে অসংখ্য আনন্দের ভাণ্ডার উন্মুক্ত আছে। গাছপালা, ফুল, পাখি, উদার মাঠঘাট, সময়, নক্ষত্র, সন্ধ্যা, জ্যোৎস্না রাত্রি। বিভূতিভূষণের দিনলিপিতে তিনি কথা বলেছেন যে জগতে অসংখ্য আনন্দের ভাণ্ডার উন্মুক্ত আছে। গাছপালা, ফুল, পাখি, উদার মাঠঘাট, সময়, নক্ষত্র, সন্ধ্যা, জ্যোৎস্না রাত্রি। দুর্গার মৃত্যু, হরিহরের মৃত্যু, ইন্দিরা ঠাকুরনের মৃত্যু খুব সহজেই ঘটে। আবেগপ্রবণ অঞ্চলের জায়গা অনেকটা স্মিত কোমল, যেন স্থির হয়েছিল মরণগুলো, কিন্তু লেখক প্রকৃতিকে কোথাও অবহেলা দেন নাই। পথের পাঁচালীকে অনেকে বিভূতিভূষণের আত্মজৈবনিক উপন্যাস বলে থাকেন। অপু যেন লেখক নিজে, যিনি নৈসর্গিক এক প্রকৃতির সন্তান, যার পাণ্ডুলিপি পথের পাঁচালীতে আত্মপ্রকাশে বেকুল। কোথাও কোনো অভাব নাই অভিযোগ, নাই অনুশোচনা। প্রকৃতির মতো উদার আর বিস্তৃত, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ, যা জীবন তাৎপর্যের প্রতীক। এই তাৎপর্য আমাদেরকে হয়তো সেই শিক্ষার কাছে নিয়ে যেতে চায় যে শুধুমাত্র ভোগ নয়, কখনো কখনো ত্যাগটাই হয়ে ওঠে মুখ্য। ভোগ মানেই হচ্ছে ক্ষয়, কিন্তু ত্যাগ মানে হচ্ছে আরও বেশি তৈরি, আরও সৃজনশীল। যিনি ভোগ করেন তিনি মূলত ক্ষয়ই করে ফেলেন, আর যিনি ত্যাগ করেন তিনি হয়তো নিজে জানেন না, কিন্তু তিনি উত্তর প্রজন্মকে দিয়ে যান একটি অমূল্য সভ্যতা। ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করব এরপরে আপনাদের সাথে আরও একটি বিষয় বা আরও একটি শ্রেণীপাঠ নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।